দর্শক, এ নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ট্রেস কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফুয়াদ এম খালিদ হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। জনাব ফুয়াদ এম খালিদ হোসেন, বিজনেস 24, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে প্রথমে বলবো যে আপনি প্রতিবেদনটি দেখছিলেন যে চট্টগ্রাম বন্দরে 3টি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। এটি আমরা প্রথমে যদি জানতে চাই, স্বাভাবিকভাবে আপনার দৃষ্টিতে বিষয়টা আপনি কিভাবে দেখেন অর্থনৈতিক দিক বিবেচনায়? প্রথম বিষয়টা হলো, আমরা যদি একটু পিছনে যাই, আপনার 2022 সালে সম্ভবত সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাংকের যখনই ডুইং বিজনেস ইন্ডিকেটর রিপোর্টটা করা হয়েছিল, সেখানে ট্রেডিং অ্যাক্রস বর্ডার ইন্ডিকেটরে আমাদের অবস্থান ছিল 176। সো এটা একটা বড় ইন্ডিকেটর হচ্ছে আসলে আমাদের পণ্য খালাসের ক্ষেত্রে, বা মানে একটা দেশের অর্থনীতির অবস্থাটা অনেকটাই বোঝা যায় দেশে আসলে আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রসেসটা কতটা সিম্পলিফাই। তো সেক্ষেত্রে যদি বিদেশি যে সমস্ত কোম্পানিগুলা যারা হচ্ছে অলরেডি সফলতার সাথে বিভিন্ন দেশে এই সমস্ত বন্দরগুলো আপনার বন্দরে ব্যবস্থাপনা পরিচালনা করে, তাদেরকে এটা দেওয়া যেতে পারে। ডেফিনেটলি এটা দেশের অর্থনীতির জন্য আহ, এটা পজিটিভ কিছু নিয়ে আসতে পারে। জনাব খালিদ হোসেন, আমাদের লোকাল অপারেটরদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে, কিন্তু জি। প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা, তাদের সক্ষমতা বৃদ্ধি না করে আমরা যদি বিদেশি অপারেটরের হাতে দায়িত্ব দেই, তাহলে কি আমাদের রাতারাতি পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে কি? না, আপনি খুবই ভালো একটা জায়গায় পয়েন্ট আউট করছেন। আসলে মেইন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কি, আমাদের পুরো প্রসেসটাতে যে একটা ওয়েস্টেড কোয়ার্টার আছে, এখানে পোর্ট, কাস্টম সহ, সিএনএফ এজেন্ট সহ যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, এবং যে সমস্ত কারণগুলোতে পণ্য খালাসে দেরি হচ্ছে ব্যবস্থাপনার প্রসেসটা, সেটাকে যদি আমরা চেঞ্জ না করে আমরা যদি রাতারাতি প্রত্যাশা করি একটা বিদেশি প্রতিষ্ঠান এসে সফল হবে, সেটা আসলে বলা যায় না। আমি রিকোয়েস্ট করবো সরকারকে যে টাইম রিলিজ স্টাডিগুলো যেগুলো করা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডও করেছে 2022 সালের সর্বশেষ, তো সেখানে আসলে কি কারণগুলো ছিল, কোন কোন কারণে পণ্য আপনার খালাস করতে বা কন্টেইনারের যে হ্যান্ডেলিং প্রসেসটা স্মার্ট হচ্ছে না। তো সেই সমস্যাটা পুরোপুরি দূর না করে যদি আমরা প্রত্যাশা করি যে শুধুমাত্র বিদেশি কোম্পানিকে দিলেই কাজটা ভালোভাবে হয়ে যাবে, তাহলে সেটা আসলে এটা এটা কাম্য হতে পারে না। ডেফিনেটলি লোকাল কোম্পানিগুলো আর বাস্তবায়নের ক্ষেত্রেও তাদের যে সমস্যাগুলো ছিল, হয়তো তাদের এটা আলোচনা করে, বা যদি সরকার একটা প্রপার অ্যাসেসমেন্ট করতো। এখানে অনেক ধরনের কিছু করার ছিল, যেমন আমাদের একটা ন্যাশনাল ট্রেড ফেসিলিটেশন কমিটি রয়েছে। তো সেখানে চট্টগ্রাম বন্দর একজন গুরুত্বপূর্ণ মেম্বার। তো কি কারণগুলোতে আসলে আমাদের পণ্য খালাস করতে দেরি হচ্ছে, সেই বিশেষ করে টাইম রিলিজ স্টাডির অ্যাসেসমেন্টগুলো যদি আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারতাম, তাহলে হয়তো বিদেশি কাউকে এখানে নিয়ে আসার প্রশ্নটা আসতো না। তো এই প্রশ্নটা আসার কারণ হচ্ছে আমাদের দেশি কোম্পানিগুলোর আন্ডারে এটা বছর বছর থাকার পরেও কিন্তু আমাদের সক্ষমতা বাড়েনি, সে কারণেই প্রশ্নটা তৈরি হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ব্যবস্থাপনা অদক্ষতার কথা বলি, অবকাঠামো দুর্বলতার কথা বলি, যে কোনো কিছুতেই দেখা যাচ্ছে আমদানিকারক কিংবা রপ্তানিকারক তথাকথিত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিভিন্ন ইস্যুতে। এমন প্রেক্ষাপটে বন্দরে যে বর্তমান মাশুল, সেটিকেও বৃদ্ধি করা হয়েছে এবং নৌসচিব ডিক্লারেশন দিয়েছেন যে এটি কোনোভাবেই কমানো হবে না। এটি নিশ্চয়ই একটি পণ্য পরিবহন অর্থনীতিতে একটা প্রভাব পড়বে। সেই প্রভাবটা কী ধরনের প্রভাব হতে পারে? একটা বিষয় আসলে, চট্টগ্রাম বন্দরের কাজটা তো রেভিনিউ আর্ন করা না। আপনি সেই পার্সপেক্টিভ থেকে আমি আসলে এইটার যে প্রাইসটা বাড়ানো হয়েছে, সেটা মানে এটা আসলে রেভিনিউ জেনারেশন তো চট্টগ্রাম পোর্টের উদ্দেশ্য না। তার উদ্দেশ্যটা হলো গিয়ে সে যাতে দ্রুততার সাথে পণ্য খালাস করতে পারে, সেই প্রক্রিয়াতে গুরুত্ব দেওয়া। তো এইটাকে আমি সরকারকে বিবেচনা করবো আসলে এটা যদি না বাড়িয়ে বরং আগের পর্যায়ে রেখে এই সার্ভিসটা দেওয়া যায়। এখন সেক্ষেত্রে বন্দরের যে খরচ আছে, রেভিনিউ বৃদ্ধি করতে না চাইলেও যদি তারা খরচটা ওঠানোর জন্য হলেও যদি মাসুল বৃদ্ধি করতে না পারে, সেক্ষেত্রে তাদের করণীয় কি থাকবে? আমি যতটুকু জানা আছে সেটা হলো, চট্টগ্রাম বন্দরের কিন্তু তাদের আসলে এটা একটা মানে লাভজনক প্রতিষ্ঠান। সুতরাং তাদের এক্সিস্টিং যে রেভিনিউ সোর্স আছে সেটা দিয়ে তারা ভালোভাবে হ্যান্ডেল করছে, এবং এটা প্রতি বছরই তাদের লাভ থাকছে। আমি এই ডেটা বলতে পারছি না আপনাকে। সুতরাং সেটা তো এটা আসলে বন্দরের যে পরিমাণ তারা রেভিনিউ ইনকাম করছে, তার মাধ্যমে তাদের এখানে অলাভজনক প্রতিষ্ঠান তারা না। দর্শক, আমরা আবারও যাচ্ছি ফুয়াদ এম খালিদ হোসেনের কাছে, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ট্রেস কনসাল্টিংয়ের। জনাব ফুয়াদ এম খালিদ হোসেন, আপনি প্রতিবেদনে দেখছিলেন যে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারও কিন্তু বাড়ছে। আমরা যদি হিসেব করে দেখি, গত ২৬ মাসে ২২ ক্যারেটের যে স্বর্ণ, সেটি দ্বিগুণেরও বেশি দাম বেড়ে ২ লাখ টাকার উপর ছাড়িয়ে গেছে। এমন প্রেক্ষাপটে বা এমন বাস্তবতায় অনেকে সেখানে বিনিয়োগ করছেন। সে বিনিয়োগটা কতটা সম্ভাবনাময়, তার পাশাপাশি সেটা কতটা বা যৌক্তিক?
প্রশ্নটা হচ্ছে আসলে আমি যদি প্রথম অংশটা ধরি আপনার যে কতটা সম্ভাবনা, এখানে দুইটা পার্সপেক্টিভ আছে। আমরা যদি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের যে গোল্ড ডিমান্ড ট্রেন্ডটা দেখি সেই রিপোর্টটা, তাহলে আসলে ডিমান্ড সাপ্লাইটা অলমোস্ট, এখানে ডিমান্ডটা একটু গ্রোয়িং। কারণটা হচ্ছে যারা গোল্ড কিনছে, যেমন বড় বড় সেন্ট্রাল ব্যাংক, বিশেষ করে চায়না, টার্কি, ইন্ডিয়াতে, তারা তাদের অ্যাসেটটাকে বা তাদের পোর্টফোলিওটাকে ডাইভার্স করার জন্য তারা গোল্ডগুলো কিনছে। তো যার কারণে হচ্ছে ডিমান্ডটা একটু বাড়ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যারা বড় বিনিয়োগকারী, যেমন আমাদের প্রতিবেদনে দুইজন বিশেষজ্ঞ বলেছেন, তাদের জন্য হয়তো এটা লং টার্মে এটা ইনভেস্টমেন্ট রিটার্নটা হয়তো হাই হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে বাংলাদেশের মতো দেশে এখানে যদি আপনি গোল্ডে বিনিয়োগ করা হয়, গোল্ডে বিনিয়োগটা কিন্তু এটা কোনো একটা প্রোডাক্টিভ সেক্টর না। আপনি যখন বিনিয়োগ করলেন তখন টাকা রেখে দিলেন, কিন্তু এই টাকাটা যদি বরং অন্য কোনো একটা প্রোডাক্টিভ সেক্টর, একটা ইন্ডাস্ট্রি করা হয়, তাহলে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট হয় বা বিভিন্ন রকম ইকোনমিক ইন্ডিকেটরগুলো ওখানে যেটা ইম্প্যাক্ট হয়। তো সেই ক্ষেত্রে বড় ব্যবসায়ীদের জন্য বা যারা এটা করতে পারে তাদের জন্য একটা লং টার্মে হয়তো একটা প্রফিট নিয়ে আসতে পারে ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু ওভারঅল ইকোনমির জন্য এটা কোনোভাবেই এটা পজিটিভ কিছু না। এবং আরেকটা বিষয় রয়েছে যে আপনি গোল্ড তো বাংলাদেশ প্রডিউস করে না, পুরোটাই হচ্ছে ইম্পোর্ট করা। তাহলে যদি গোল্ড আপনি নিয়ে আসতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে এখন ব্যালেন্স অফ পেমেন্টটা ফিসকাল ইয়ারে অনেক বছর পরে এটা $3.4 বিলিয়ন মতো পজিটিভ ছিল, তাহলে সেখানে কিন্তু একটা আবার ফরেন কারেন্সি চলে যাবে। আর আমি যদি ক্ষুদ্র বিনিয়োগের পার্সপেক্টিভ থেকে বলবো, এটা এটা আসলে খুবই রিস্কি হয়ে যেতে পারে। কারণ যে কারণে এখন প্রাইসটা বাড়ছে, যে ফেডের যে ইন্টারেস্ট রেটটা হয়তো কমাবে, বা ইউএস এর এমপ্লয়মেন্ট রেটটা বেড়ে গেছে, বা ওভারঅল যে টেনশন হচ্ছে বা ডলারের ডিপ্রিসিয়েশন, সব মিলে এগুলো যদি আবার যে কোনো সময় প্রাইসটা ফ্লাকচুয়েট করতে পারে। তো সুতরাং ক্ষুদ্র বিনিয়োগ করার জন্য এটা ডেফিনেটলি একটা বড় রিস্কি। সো এবং সবচেয়ে বড় রিস্কটা আমার কাছে মনে হয় সেটা যদি বাংলাদেশে একটা জেনারেল টেন্ডেন্সি আছে, আপনি জানেন বিভিন্ন সময় যে মানুষের একটু শর্ট টার্ম প্রফিটের প্রতি একটা ঝোঁক থাকে। তাহলে সেক্ষেত্রে যদি হঠাৎ করে মানুষ ব্যাংক থেকে টাকা তুলে গণহারে স্বর্ণ কিনা শুরু করে, বা শেয়ার মার্কেট থেকে যদি মানুষ টাকা তুলে স্বর্ণ কিনা শুরু করে, তখন তো এমনিতে আমাদের ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস রয়েছে। তো এটা ওভারঅল আমি যদি বলবো, বড় বিনিয়োগ করি বা ছোট বিনিয়োগ করি বা বাংলাদেশ ইকোনমির জন্য গোল্ডে বিনিয়োগ করাটা আসলে এই মুহূর্তে খুব একটা যৌক্তিক বা সম্ভাবনা আমি বলছি না। আমি যদি আপনার কথার প্রেক্ষাপটে ধরি যে বিনিয়োগকারীদের ব্যাংক এবং শেয়ার বাজার থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা প্রবণতা যদি স্বর্ণের এর মূল্য বৃদ্ধিটা ক্রমাগতভাবে বাড়তে থাকে, সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এটি কি শেয়ার বাজারের প্রতি মানুষের আস্থাটা কমিয়ে দেবে, না এটি সাময়িক একটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া আর কিছুই না? এখন প্রশ্নটা হচ্ছে আপনার, আমি যদি একটু অন্য দিকে বলি আপনাকে, যেমন ধরেন আমাদের শেয়ার মার্কেটটা যে কতটা প্রসপেক্ট বা সম্ভাবনা জায়গা হইতে, যেমন আপনি দেখেন বাংলাদেশ সরকার, এই সরকার আসার পরে তারা ব্যাংকিং সেক্টরটাকে আসলে ঠিক করার জন্য যে পরিমাণ এফোর্ট দিতে হয়েছে, আমাদের যে পরিমাণ নন পারফর্মিং লোন আসবে 27% টোটাল যে লোন ডিসবার্সমেন্ট করা হয়েছে, এখন এইটা টাকাটা, প্রশ্ন হচ্ছে এত বিপুল পরিমাণ টাকা, বিশেষ করে প্রজেক্ট ফাইন্যান্সিং কেন ব্যাংক থেকে করবে? এটা কিন্তু হচ্ছে শেয়ার মার্কেট থেকে নিতে পারতো। কারণ আমাদের যে বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে রয়েছে, আপনি যদি দেখেন সবচেয়ে বড় বেশি বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে যেই ব্যাংকটা আর্ন করেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তারা কিন্তু পুঁজিবাজার নাই। তারপরে হচ্ছে ইউনিলিভার বা নেসলে মতো কোম্পানিগুলো নেই। তাহলে এবং আরো যে সমস্ত কোম্পানিগুলা যারা হচ্ছে ব্যাড লোন বা নন পারফর্মিং লোন হয়েছে, তারাও যে আসলে পুঁজিবাজার থেকে, যদি এই টেন্ডেন্সিটা হইতো যে ব্যাংক থেকে না নিয়ে পুঁজিবাজার থেকে নিবে, তাহলে কিন্তু আমাদের দেশের ওভারঅল ইকোনমিক পরিস্থিতিটাই পাল্টে যেত। কারণ পুঁজিবাজার একটা কোম্পানি তালিকাভুক্ত হইতে গেলে অনেক ধরনের কমপ্লায়েন্স বা প্রোটোকল ফলো করতে হয়, তাদের সবগুলো বিষয়ে দেখা হয়। তো সেক্ষেত্রে এটা আসলে শেয়ার বাজারের জন্য হচ্ছে সাময়িকভাবে এটা, আপনি যেটা বলছেন, এটা মনস্তাত্ত্বিক বিষয় হতে পারে। কিন্তু লম্বা সময় আমাদের বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে হলে, এখান থেকে যদি রিটার্নটা বেশি পেতে হয়, তাহলে আমাদের যে সমস্ত আরো বড় বড় কোম্পানিগুলোকে রেজিস্টার করতে হবে, শেয়ার বাজারের যে ডেপটা এটা আসলে আরো অনেক বেশি বাড়াতে হবে। জনাব ফুয়াদ এম খালিদ হোসেন, আমরা যদি বিনিয়োগকারীদের জায়গা থেকে দেশের সামগ্রিক অর্থনীতির দিকে যদি তাকাই, সেখানে যে স্বর্ণের দামের যে অস্বাভাবিক উত্থান, এটি কি দেশের বৈদেশিক মুদ্রা সংরক্ষণ, আমদানি ব্যয় কিংবা মুদ্রানীতি এসব ক্ষেত্রে চাপ তৈরি করছে কিনা? অফকোর্স এটা তো ডেফিনেটলি চাপ করে, যেটা আমি বললাম আপনাকে, আমাদের অনেক বছর পরে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা হচ্ছে পজিটিভ ছিল গত ফিসকাল ইয়ার 2025-এ, প্রায় $3.4 বিলিয়ন মতো ছিল। সুতরাং এখন যদি সবাই বা একটা প্রেশার ক্রিয়েট হয় যে আমরা হচ্ছে স্বর্ণ কিনবো এবং বাংলাদেশ স্বর্ণ প্রডিউস করে না, তাহলে এটা বড় ধরনের প্রেশার ক্রিয়েট করবে আমাদের আসলে যে ব্যালেন্স অফ পেমেন্ট বা রপ্তানি, সরি, আমদানি পেমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে তাহলে বিনিয়োগকারীদের জন্য এখন স্বর্ণের পাশাপাশি বিকল্প নিরাপদ বিনিয়োগ কি হতে পারে?
আপনি যদি দেখেন হিস্টোরিক্যালি যে কোন সেক্টরে গত 50 বছর বা 100 বছরে কোন সেক্টরে থেকে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি রিটার্ন পেয়েছে, তার ভিতরে একটা অন্যতম বিষয় হলো স্টক মার্কেট থেকে। তো আমি যেমন আপনি যদি দেখেন পাকিস্তানের স্টকটা, তারপর হচ্ছে ইন্ডিয়ারটা, তো আগে পাকিস্তানের 1 লাখ সূচক ছাড়িয়ে গেছে খুব অল্প সময়ের ভিতরে। তো আমার মনে হয় যদি সরকারকে এখানে, শেয়ার মার্কেটে সরকার অনেক কাজ করছে, কিন্তু এখানে একটা মানে মানুষের আস্থা বৃদ্ধি করা, বিশেষ করে অনেক বছর ধরে আমরা শুনতেছি নতুন নতুন কোম্পানি লিস্টেড হবে, গত 1 বছর 1.5 বছর ধরে প্রায় নতুন কোনো কোম্পানি তৈরি হয় না। সুতরাং একটা স্টক মার্কেট ডেফিনেটলি আমাদের জন্য একটা বড় সম্ভাবনার বাজার সৃষ্টি হতে, যদি এটা প্রপারলি রেগুলেট বা হচ্ছে এখানে মানুষের আস্থাটা বৃদ্ধি হয়, ভালো কোম্পানিগুলো আসে, এটা একটা বড় জায়গা হতে পারে। এর পাশাপাশি সেফ ইনভেস্টমেন্ট হিসেবে তো যেটা আমাদের রয়েছে, যে আমাদের যে ডিভিডেন্ড, সরি, আমাদের যে বাংলাদেশ ব্যাংকের বা ট্রেজারি বন্ডের যে ইল্ডগুলো রয়েছে, ট্রেজারি বন্ডে হয়তো বিনিয়োগ করা হয়তো ওভারঅল আসলে আমাদের দেশে সেফ ইনভেস্টমেন্ট বা এই ধরনের ইনভেস্টমেন্টের জায়গাটা একটু কম। তো জনাব সেক্ষেত্রে এইগুলো জনাব দেখা যেতে পারে শেয়ার বাজারের পিছনে। জনাব ফুয়াদ এম খালিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ Business 24 এ সময় দেওয়ার জন্য। দর্শক, স্বর্ণে বিনিয়োগের সম্ভাবনা এবং যৌক্তিকতা নিয়ে কথা বলছিলেন ফুয়াদ এম খালিদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ট্রেস কনসাল্টিং।